খুব সুন্দর সাজানো গোছানো একটি পরিবার, কিন্তু সেই পরিবারের উপরে নেমে আসে কালো ছায়া। তার ঠিক কিছুদিন পরেই মেয়েটির বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু পুলিশের তদন্তে বের হয়ে আসে এটা একটা প্রিপ্ল্যান মার্ডার। তার ঠিক কিছুদিন পরে মেয়েটির মাও সড়ক দুর্ঘটনায় মারা যায়, কিন্তু এরপরে মেয়েটিকে কেউ বা কারা কিডন্যাপ করতে চায়, কিন্তু কেন? আর মেয়েটির বাবা মাকেই কে খুন করেছিল? মেয়েটি কিভাবে এই কিডন্যাপারদের হাত থেকে নিজেকে বাঁচিয়েছিল এবং তার বাবা মার খুনের রহস্য কিভাবে উন্মোচন করেছিল, সেটাই দেখানো হবে আজকের গল্পে। মুভির এন্ডিংটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া মুভি ভিরান্তু। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই জন আব্রাহামকে পাহাড়ের বুক ছিঁড়ে গাড়ি নিয়ে কোথাও যেতে দেখা যায়। অনেকক্ষণ ড্রাইভিং করার ফলে জন গাড়িটা থামিয়ে একটু রেস্ট নেয়। কিছুক্ষণ পর আবারও সে যেতে যাবে। ঠিক অন্যদিক দিয়ে দেখা যায় দুইজন লোক নামে গাড়ি থেকে। তাদের মধ্যে একজন লোক জনের দিকে এগিয়ে আসে এবং তাকে এসে জিজ্ঞেস করে, আপনার নাম তো জন আব্রাহাম, তাই না? আর এই ফোনটা আপনার জন্য। জন অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, আপনি কে? কিন্তু লোকটা কোনো কথা না বলেই তার দিকে ফোনটা বাড়িয়ে দেয়। জন ফোনটা কানে নেয়। সিন কাট হয়ে যায়। এরপরে কতগুলো বাইকারকে একসাথে আসতে দেখা যায়। এরপরে রাতের বেলা জনকে আবারও গাড়িতে দেখা যায়, কিন্তু হঠাৎ করেই তার সামনে আরও একটি গাড়ি চলে আসে। সে যখন পেছাতেই যাবে ঠিক তখন দেখে পেছনে আরও একটা গাড়ি এসে দাঁড়ায়, অর্থাৎ জনকে দুই দিক দিয়ে ব্লক করে ফেলা হয়েছিল। জন গাড়ি থেকে নামে এবং দেখতে পায় পাহাড়ি অঞ্চলে যে লোকটা তাকে ফোন দিয়েছিল গাড়ির ভেতরও সেই লোকটা। জন ভয় পেয়ে যায়, বিপদের আঁচ করতে পারে, আর এই জন্যই গাড়ি থেকে নেমে সে দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু সেই গাড়িগুলো তার পিছুই আসছিল। জন যখন একটা ব্রিজের কাছে আসে সে দেখতে পায় অপর দিক থেকে সেই বাইকারগুলো এসে তার সামনে দাঁড়ায়। জন ভয় পেয়ে যায়, আর সেই লোকগুলো গাড়ি থেকে নেমে জনের দিকে আসতে শুরু করেছিল। জন বুঝতে পারে এখন সে কোনোভাবেই আর বাঁচতে পারবে না, এই জন্য তড়িঘড়ি করে ব্রিজ থেকে লাফ দেয়। কিন্তু দেখা যায় সেই লোকগুলো তখনও জনের পিছু ছাড়ে না। তারাও ব্রিজ থেকে লাফ দেয় পানিতে এবং সেই পানির ভেতরেই জনকে খুঁজে বেড়ায়। আর এরপরেই সিন কাট হয়ে যায়। মিডিয়াতে বলা হচ্ছিল বিশিষ্ট ব্যবসায়ী জন আব্রাহাম সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আর এই নিউজটা দেখার পরে জনের স্ত্রী এবং তার মেয়ে কান্নায় ভেঙে পড়ে। মিডিয়াতে বলা হচ্ছিল জনের বডি এখনও পুলিশ খুঁজে পায়নি, শুধুমাত্র তার মোবাইল এবং পার্স খুঁজে পেয়েছে, যেটা থেকে তারা ধারণা করছে হয়তো পানির স্রোতে আব্রাহামের বডিটা কোথাও ভেসে গেছে। আর জনের এই দুর্ঘটনা কি মার্ডার নাকি শুধুমাত্র দুর্ঘটনা, সেটাই পুলিশ ইনভেস্টিগেশন করছে। কিছুক্ষণ পরেই জনের বাড়িতে বালা চলে আসে। এরপরেই একদিন আগের ঘটনা দেখানো হয়, যেখানে বালাকে কল করেছিল জন। বালা জনকে বলে, তুমি কোথায়? তোমার কোনো খোঁজ নেই? এলিজাবেথ আমাকে কল করেছিল, সে তোমার ফোন বন্ধ পেয়ে অনেক টেনশন করছে। জন বলে, আমি গাড়ি চালাচ্ছিলাম আর অনেক দূরে এসেছি, তাই ফোনের সিগন্যাল পাইনি, আর আমি আমার সমস্যার সমাধান পেয়ে গেছি, আর এই জন্য এখন আমি খুব টেনশন ফ্রি। আর আমার মেয়ের বার্থডে কালকে, সেই বার্থডেতে এসো, তখনই সবকিছু খুলে বলবো তোমাকে। বালা বলে, ঠিক আছে, আর এখন আমিও বাড়িতে যাচ্ছি। তোমার মেয়ের বার্থডেতে কিছু দেবার জন্য আমার নিজে থেকেই ভাবতে হবে, গোছাতে হবে সবকিছু। বালা বলে, যাই হোক, তুমি তোমার স্ত্রী আর মেয়েকে আগে কল করে নিও। জন দেখা যায় তাই করে। সে তার মেয়ে পার্লিকে কল করে। তার মেয়ে পার্লি বলে, তুমি 2 দিন ধরে নিখোঁজ, তোমার কোনো ফোন নেই, কোথায় গিয়েছ? আমি আর মা কত টেনশন করছি। জন বলে, তুমি টেনশন করো না, আমি যে কাজের জন্য এসেছিলাম সেটা হয়ে গেছে, আর কালকে তোমার বার্থডে পার্টিতে আমি অবশ্যই প্রেজেন্ট থাকব। তোমার মা কোথায়? পার্লি বলে, মা ওপরে, খুব টেনশন করছে তোমার জন্য। এরপরে জন যখন তার স্ত্রী এলিজাবেথের সাথে কথা বলে, সে বলে, তুমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, আমাকে একবার কল করতে পারলে না? জন বলে, আমি একটু দূরে এসেছি, আমি দেবানের সাথে দেখা করতে এসেছি, তুমি তো দেবানারায়ণকে চেনোই। আর এই কথাটা শুনতেই এলিজাবেথের মুখটা কিছুটা শুকিয়ে যায়। এরপরেই ঘটনা প্রেজেন্টে চলে আসে। বালা জনের বাড়িতে আসতেই তার মেয়ে পার্লি বালাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর এই বালা হচ্ছে জনের খুব কাছের বন্ধু। সে কি বলবে বুঝতে পারে না। জনের স্ত্রী এবং মেয়েকে সান্ত্বনা দেয় সে। 5 দিন পরে জনের সেই বডিটাকে পাওয়া যায়। পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে। পোস্টমর্টম রিপোর্ট নিয়ে তারা 4 জন মিলে একটা কমিটি গঠন করে। সেখানে বলা হয়, এই পোস্টমর্টম রিপোর্টের মতো এত কনফিউজিং রিপোর্ট এর আগে আমি দেখিনি। অন্য একজন পুলিশ অফিসার বলে, সেটাই স্যার, জন মিসিং হয়েছে 5 দিন ধরে, আর ধারণা করা হচ্ছিল জন নিখোঁজ হওয়ার সময় সে ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দিয়েছিল। সেই হিসেবে জনের 5 দিনে পানিতে থাকার কথা,
কিন্তু পোস্টমর্টম রিপোর্টে দেখা যাচ্ছে জন শুধুমাত্র 4 দিনই পানির নিচে ছিল। এছাড়া অন্য একটি রিপোর্টে দেখা গেছে জনের বডিটা সর্বোচ্চ 2 দিন পানিতে ছিল। তাহলে বাকি 3 দিন সে কোথায় ছিল? নিশ্চয়ই এর মধ্যে কোনো গরমিল রয়েছে। পুলিশের হায়ার অফিসার বলে, আমি নিশ্চিত জনের মৃত্যুটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা প্রিপ্ল্যান মার্ডার। অন্য একজন পুলিশ অফিসার বলে, হ্যাঁ স্যার, আমারও সেটাই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে জনকে মারার পরে তারপরে পানিতে ফেলা হয়েছে, আর ওই সময়ে তার বডিটা 2 দিন পানির নিচে ছিল। এরপরেই আমাদের হাতে এসে পৌঁছায়। পুলিশের হায়ার অফিসার বলে, কিন্তু এই নিউজটা কোনোভাবেই যেন বাইরে বের না হয়। মিডিয়া এবং জনের পরিবারকে এখনও বলা হবে যে জনের মৃত্যুটা শুধুমাত্র একটা দুর্ঘটনা, আর এটা যে একটা প্রিপ্ল্যান মার্ডার আমরা 4 জন ছাড়া এটা যেন আর কেউ না জানে। আপনারা ইনভেস্টিগেশন করুন। ইনভেস্টিগেশন রেজাল্ট হাতে পাওয়ার পরপরই আমরা সবাইকে এই বিষয়টা জানাবো, তার আগে নয়। সবাই তাতে রাজি হয়। এরপরে একজন লোককে দেখা যায় বইয়ের ভেতরে গান লুকিয়ে রাখতে। এরপরে সেই বাড়ির ভেতরেই তার গোপন আরও একটি রুম ছিল। সেখানে যে সে বসে কিছু একটা রিসার্চ করার জন্য। ঠিক ওই সময়টাতে সে শুনতে পায় তার বাড়ির ভেতরে কেউ ঢুকছে। সে সেখান থেকে বের হয় আর দেখতে পায় কিছু লোক তাকে মারার জন্য এসেছে। সেই লোকগুলোর সাথে ফাইট করে এবং তাদের প্রতিহত করার পরে একজনকে কল করে আর বলে, তুমি তোমার লোকগুলোকে এখান থেকে নিয়ে যাও। এরপরেই হেমান নামের একজন অটো ড্রাইভারকে দেখানো হয়, যেখানে সে তার অটোতে একটি ব্যানার লাগায় যেখানে লেখা ছিল ক্যান্সার রোগীদের জন্য ফ্রি রাইড। তখনই দেখা যায় এক দম্পতি হেমন্তের অটোতে আসে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি যে ক্যান্সার রোগীদের এভাবে ফ্রি রাইড দাও, এতে কি গভর্নমেন্ট থেকে তোমাকে কোনো টাকা দেয়? হেমন্ত বলে, না, আসলে আমার বাবাও ক্যান্সারের রোগী ছিল। আমার মায়ের কাছে অত টাকা ছিল না। মানুষের কাছ থেকে টাকা চেয়ে বা সাহায্য করে আমার বাবার যতটুকু চিকিৎসা করার সে করেছে। কিন্তু আমার বাবা এমনই এক বুধবারে মারা যায়, আর এই জন্য প্রত্যেক বুধবারেই ক্যান্সার রোগীদের জন্য আমি আমার অটোতে ফ্রি রাইড দেই, আর এতে আমার ভালো লাগে। হেমন্ত তাদের সেই ক্যান্সার হসপিটালে নামিয়ে দেয়। বাচ্চাটার ক্যান্সার ছিল, এই জন্য সে তাকে ভালোবেসে কয়েকটি চকলেটও দেয়। এরপরে হেমন্তের বোন তাকে কল করে আর জিজ্ঞেস করে, মা জিজ্ঞেস করছে তুমি কখন আসবে। হেমন্ত বলে, আমি এখনই চলে আসছি। এরপরে হেমন্ত তার বন্ধু মুরালিকে কল করে, আর মুরালি কিছু খাবার এবং জিনিসপত্র নিয়ে চলে আসে হেমন্তের বাড়িতে। আসলে হেমন্তের ছোট বোনকে আজকে দেখতে আসবে। ছেলের বাড়ি থেকে দেখতে আসার জন্য তারা চলে এসেছিল, আর মুরালি সেখানে এসে সবকিছুর আয়োজন করে দেয়। এদিকে এলিজাবেথকে দেখা যায় দেবানের সাথে কথা বলতে, আর সে বলে, তুমি অপেক্ষা করো, 30 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব। অন্যদিকে এই ব্যাপারটা লক্ষ্য করে পারলি। এর কিছুক্ষণ পরে হেমন্ত বাড়ি চলে আসে, সেই লোকগুলোর সাথে কথা বলে। আর হেমন্তের ছোট বোনকে যে দেখতে এসেছিল তাকেও হেমন্তের খুব ভালো লাগে। আর হেমন্তের ছোট বোন ইয়ামিনীকে দেখার পরে ছেলেপক্ষেরও তাদের ভালো লাগে, আর সেখানেই বিয়ের কথা পাকাপাকি হয়ে যায়। হেমন্ত বলে ইয়ামিনী আর প্রবীণকে আলাদাভাবে যে কথা বলতে। ঠিক তখনই সেখানে দেখা যায় ইয়ামিনী আর প্রবীণ আগে থেকে একে অপরকে ভালোবাসত, কিন্তু এইটা পরিবারে জানলে হয়তোবা তার ভালোবাসাটা মেনে নেবে না, আর এই জন্যই তারা চালাকি করে। ঘটকের মাধ্যমে তারা বিয়ের প্রস্তাব পাঠায়, আর এভাবেই তারা লাভ ম্যারেজটাকে অ্যারেঞ্জ ম্যারেজে বদলে ফেলে। দেখা যায় আড়ালে আসতেই ইয়ামিনী প্রবীণকে জড়িয়ে ধরে। প্রবীণ তাকে বলে, কেউ সন্দেহ করেনি তো? ইয়ামিনী বলে, না। সেখানে তারা আরও কিছুটা ঘনিষ্ঠ হয়, সেখান থেকে চলে আসে। এর কিছুদিন পরেই দেখা যায় ইয়ামিনী আর প্রবীণের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। সেখানে ধুমধাম করে তাদের বিয়ে হচ্ছিল। সেই বিয়ের অনুষ্ঠানে প্রবীণকে তার বন্ধুরা জোর করে মদ খাইয়ে দেয়, আর মদ খাওয়ার ফলে সে বেশ কিছুটা মাতাল হয়ে যায়। আর সেই বিয়ের অনুষ্ঠানে আসার পরে প্রবীণ মাতলামি শুরু করতে থাকে। এটা দেখে ইয়ামিনী কষ্ট পায়, কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর হেমন্ত প্রবীণকে জোর করে নিয়ে আসে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, কারণ সে বুঝতে পেরেছিল এখানে যতক্ষণ হেমন্ত থাকবে ততক্ষণই ঝামেলা বাড়তে থাকবে। হেমন্ত প্রবীণকে তার বাড়িতে নামিয়ে দিয়ে অটো নিয়ে যার বাড়িতে ফিরছিল। এরপরে রাস্তার ভেতরে দেখা যায় একটি কারকে একটি ট্রাক দুমড়ে মুচড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে হেমন্ত বাড়ি ফিরছিল প্রবীণকে নামিয়ে দিয়ে, আর সেই ট্রাকটাকে দেখা যায় এলোপাতাড়িভাবে রাস্তা দিয়ে চলছিল, আর একটু হলেই হেমন্তের অটোর সাথেও সেটা অ্যাক্সিডেন্ট করত। কিন্তু কোনোভাবে হেমন্ত তার অটোটাকে বাঁচিয়ে নেয়, আর এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এই মুহূর্তেই সে মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো। হেমন্ত সেই ট্রাক ড্রাইভারকে গালি দিতে থাকে। এরপরে নিজেকে কিছুটা শান্ত করে আবার আসতে শুরু করে। আর অটো নিয়ে কিছুক্ষণ আসার পরে সে দেখতে পায় একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে সেখানে পড়ে আছে, আর সেই গাড়িটা ছিল এলিজাবেথের। হেমন্ত এটা দেখে দৌড়ে সেখানে চলে আসে এবং জিজ্ঞেস করে এলিজাবেথকে, আপনি কি ঠিক আছেন? কিন্তু এলিজাবেথের অবস্থা ভালো ছিল না, তার কন্ডিশন খুবই সিরিয়াস ছিল। হেমন্ত তাকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আশেপাশে কোনো লোক ছিল না যে তাকে সাহায্য করবে। তারপরও হেমন্ত চিৎকার করে
সাহায্যের জন্য ডাকতে থাকে। যদি আশেপাশ থেকে কেউ আসে তাহলে তারা দুজন মিলে এলিজাবেথকে সহজে হসপিটালে নিয়ে যেতে পারবে। কিন্তু এলিজাবেথ তাকে বলে, তুমি আমাকে বাঁচাতে পারবে না। হেমান বলে, আপনি টেনশন করবেন না, আমি আমার বন্ধুকে এখনই কল করছি। কিন্তু এলিজাবেথ বলে, তুমি এখানে আসো, তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারবে? এরপরে সিন কাট হয়ে যায়। হেমানকে তার অটো নিয়ে বাড়ি ফিরতে দেখা যায়। সেখানে বিয়েবাড়িতে সবাই রাতের বেলা যেখানে সেখানে পড়ে ঘুমাচ্ছিল। হেমন্ত সেখানে মুরলীর কাছে আসে আর মুরলীকে ঘুম থেকে ডেকে তোলে। আর মুরলীকে সে বলতে থাকে যে সেই মহিলা এলিজাবেথ তাকে কি বলেছিল। এলিজাবেথ তাকে বলে, তুমি দয়া করে মাদিবাক্কাম পার্টি অফিসে যেয়ে বালার সাথে দেখা করবে আর তাকে বলবে সবকিছু শেষ হবে 7 হিলসে। সে আরও কিছু বলতেই যাচ্ছিল, তখনই এলিজাবেথ সেখানেই মারা যায়। মুরলী সবকিছু শোনার পরে অবাক হয়ে যায়। এরপরে মুরলীকে হেমন্ত বলে, আমি তখন ভয়ে তাকে সেখানে রেখেই চলে এসেছি, এখন আবার চলো। মুরলী বলে, তুমি কি পাগল হয়ে গেছো? হেমন্ত বলে, আমাদের অন্তত পুলিশে তো ইনফর্ম করা দরকার যে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে। মুরলী বলে, পুলিশ যদি একবার জানতে পেরে যায় যে তুমি এই কেসের আইউইটনেস, তাহলে তোমাকে পুলিশ ছাড়বে। আর এখন 2টা বাজে, 4টার মধ্যে আমাদের ফুল আনতে যেতে হবে, আর সকাল 8টার মধ্যে শুভ মুহূর্ত, আর ওই সময়টাতেই বিয়ে করাতে হবে। তুমি কি চাও না যে ইয়ামিনীর বিয়েটা হোক? তুমি কি চাও সবকিছু ভেস্তে যাক? পুলিশ এখানে আসলে সবকিছু এমনিতেই নষ্ট হয়ে যাবে। বিয়েটাকে আগে ভালো ভালো মিটতে দাও। আর থানায় আমার একজন পরিচিত অফিসার আছে, আমি তাকে কল করে দিচ্ছি। তখনই মুরালি সে অফিসারকে কল করে আর বলে যে রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই পুলিশ অফিসার বলে, হ্যাঁ আমরা খবর পেয়েছি আর আমরা সেখানেই যাচ্ছি। মুরালি হেমন্তকে জোর করে আর বলে, তোমাকে কোথাও যেতে হবে না। পরদিনই দেখা যায় মিডিয়াতে আবারও সেই নিউজটা বলা হচ্ছিল যে কিছুদিন আগে জন আব্রাহাম মারা গিয়েছিল একটি দুর্ঘটনায়। আর এরপরে এখন তার স্ত্রী এলিজাবেথ। এগুলো কি সত্যি কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য? পুলিশ সেই কেসটা নিয়েও ইনভেস্টিগেশন শুরু করে। এদিকে ইয়ামিনী আর প্রবীণের বিয়ে হয়ে যায়। হেমন্ত মুরালীকে বলে, এখনও তো আমরা পুলিশের কাছে যেতে পারি আর এলিজাবেথ আমাকে যেটা বলেছে সেটা বলতে পারি। কিন্তু মুরালী বলে, আমি জানতে পেরেছি গতকাল রাতে যে মহিলা মারা গেছে তার নাম এলিজাবেথ, আর কিছুদিন আগে যে মারা গিয়েছিল আব্রাহাম তার স্ত্রী হচ্ছে এলিজাবেথ। এখন তুমি যদি পুলিশের কাছে যাও তোমাকে এই কেসটাতে ফাঁসিয়ে দিতে পারে, এমনকি জন আব্রাহামের কেসেও তোমাকে ফাঁসিয়ে দিতে পারে। তাই তোমার সেখানে যাওয়ার কোনো দরকার নেই, কারণ তোমার মায়ের তুমি ছাড়া আর কেউ নেই। হেমন্ত বলে, আমার তো সেই পার্টি অফিসে যাওয়া উচিত, নাহলে সত্যটা চাপা পড়ে যাবে। মুরালী বলে, প্রত্যেকদিন রাস্তায় কত কত সড়ক দুর্ঘটনা হয়, প্রত্যেকটাই কি কোনো সত্য লুকিয়ে থাকে? এটাকে সড়ক দুর্ঘটনা হিসেবে ধরে নাও আর তুমি তোমার মতো চিল করো। এদিকে দেখা যায় পার্লির মনটা একেবারেই খারাপ। সে নিজেকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছিল না। কিছুদিন আগেও তার পরিবারটা কত সুন্দর ছিল, তার বাবা মা সবাই ছিল, আর এখন এই পুরো পৃথিবীতে সে একা। সেখানে বাড়ির কাজের লোকেরা পার্লিকে বলে খেয়ে নিতে, এভাবে না খেয়ে থাকলে সে অসুস্থ হয়ে যাবে, মারা যাবে। পার্লি বলে, আমি বেঁচে থেকেই বা কি করব? এই পৃথিবীতে আমার কি আছে বেঁচে থাকার জন্য? অন্যদিকে দেখা যায় পার্লির সুরক্ষার জন্য পুলিশরা প্রোটেকশনের ব্যবস্থা করেছে। সেখানে কয়েকজন পুলিশ অফিসার পার্লির বাড়িটা পাহারা দিচ্ছে। তারাও আলোচনা করতে থাকে। মেয়েটা একেবারেই শেষ হয়ে গেল কয়েকদিনের মাঝেই। কয়েকদিনের ব্যবধানে সে তার বাবা মা দুইজনকে হারিয়ে ফেলল। এদিকে হেমন্তের ভেতরেও কোনো শান্তি ছিল না, কারণ তার কানের ভেতরে শুধুমাত্র এলিজাবেথের শেষ কথাগুলোই বাজছিল। তাকে সেই পার্টি অফিসে যেতে হবে আর বালার সাথে কথা বলতে হবে। রাত গভীর হতেই দেখা যায় একটা গাড়ি এসে পার্লির বাড়ির কিছুটা দূরে নামে। এরপরেই বাড়ির ভেতরে থাকা সব পুলিশ, সিকিউরিটি গার্ড সবাইকে একে একে খুন করে ফেলে। বাড়ির ভেতরে থাকা কাজের লোকগুলোকেও তারা মেরে ফেলে এবং যখনই পার্লিকে মারতে যাবে পার্লি আগে থেকেই তাদের দেখে ফেলে আর কোনোভাবে তাদের ফাঁকি দিয়ে সেখান থেকে বাড়ির বাইরে চলে আসে। বাড়ির বাইরে যখন পার্লি দৌড়াচ্ছিল তখনই একটি গাড়ির সাথে সে অ্যাক্সিডেন্ট হয় আর দেখা যায় সেই গাড়িটা ছিল বালার। আসলে তার বাড়ির কাজের লোকরাই আহত হওয়ার পরে বালাকে কল করেছিল আর বালার সাথে সাথে সেখানে চলে আসে আর সেই লোকগুলোর সাথে ফাইট করতে থাকে পার্লিকে বাঁচানোর জন্য। অবশেষে বালা যখন দেখতে পায় সে তাদের সাথে পেরে উঠছে না, গাড়ি নিয়ে পার্লিকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে সে। এদিকে হেমন্তের কানে দিনরাত এলিজাবেথের সেই শেষ কথাগুলোই বাজছিল। সে কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছিল না। এরপরে জঙ্গলের ভেতরে কয়েকজন ছেলেকে দৌড়াতে দেখা যায়। একটা সময় সেই জঙ্গলের ভেতরে থাকা একটা বাড়িতে তারা চলে আসে আর সেখান থেকে একজন লোক বের হয় আর ফোন করে বলে গেট ওপেন করার জন্য। আর তখনই সেখানে একটি গাড়ি আর বাইক চলে আসে। গাড়িতে ছিল বালা এবং পার্লি। বালা তার বন্ধুর সাহায্যে এই জায়গায় চলে আসে আর এই জায়গার যে লিডার ছিল সে ছিল আদিবাসীদের লিডার আর সে ছিল খুবই ভয়ানক, কিন্তু বালা এবং তার বন্ধুর খুব বিশ্বস্ত। বালা আসলে বুঝতে পেরেছিল পার্লি নিরাপদ নয়, তার উপরে আবারও যে কোনো সময় যে কোনোভাবে আক্রমণ হতে পারে।
আর তাই তাকে বাঁচানোর জন্যই এখানে নিয়ে আসা হয়েছে। আদিবাসীদের লিডারের নাম ছিল মানি। সে বালাকে বলে আপনি নিশ্চিন্তে তাকে এখানে রেখে যেতে পারেন, ওকে কোনোভাবেই আর কোনো বিপদ আজ করতে পারবে না। এখানে আমাদের অনেক ছেলেরা রয়েছে। দেখা যায় সেখানে সেই ছেলেগুলো ছিল মানির লোক। আসলে এখানে যে কোনো গাড়ি আসছে এটার খবর দেওয়ার জন্যই তারা তাড়াহুড়ো করে এখানে আসছিল। বালা বলে এরা তো খুবই ছোট, এরা কি পারবে কারোর সাথে ফাইট করার জন্য? মানি বলে এরা দেখতে ছোট হলেও এদের ক্ষমতা ছোট নয়, এরা খুবই ডেঞ্জারাস এবং পাওয়ারফুল, আপনি টেনশন করবেন না। পার্লিকে ভেতরে নিয়ে যাওয়া হয় আর বালার সেই বন্ধু মানিকে একটা গান দেয় তাদের হেফাজত করার জন্য। এদিকে পার্লি বালাকে বলে আঙ্কেল আপনি আমাকে এখানে কেন আনলেন? ওরা কারা? আমাকে কেনই মারতে চাইছে? যদি আমাকে মারতে চায় তাহলে মারতে দিন। বালা বলে তুমি কি জানতে চাও না যে তোমার বাবা মাকে কে খুন করেছে? কথাটা শুনে অবাক হয়ে যায় পার্লি। পার্লি আসলে ভেবেছিল তার বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু যখনই বালার কাছ থেকে সে এমন কথা শুনল সে অবাক হয়ে যায়। তোমার বাবা মাকে তারা কেন খুন করেছে এবং এই রহস্যের কথা জানতে হলে তোমাকে তাদের সাথে ফাইট করেই বেঁচে থাকতে হবে। পার্লি বুঝতে পারে বিষয়টা। এদিকে দেখা যায় হেমানকে সেই পার্টি অফিসে চলে আসে আর সেখানে এসে একজন লোককে বলে আমি বালার সাথে দেখা করতে চাই। এই নামটা শুনতেই লোকটা একটু অবাক হয় আর বলে তোমার বালাকে কি দরকার? তুমি বালাকে কি করে চিনো? আর তুমি কে? হেমান বলে বালাকে আমি বলেছিলাম আমি এখানে আসবো, আসলে আমি বালার বন্ধু। হেমান মিথ্যে বলে যাতে সরাসরি তাকে বালার সাথে কথা বলতে দেওয়া হয়। কিছুক্ষণ পরেই কয়েকজন লোক সেখানে চলে আসে। তারাও বালার সাথে দেখা করতে এসেছিল একটা কেস নিয়ে, কিন্তু সেখানে ছেলেটি বলে বালাকে লাগবে না, তারা একাই কেসটা সলভ করে ফেলতে পারবে। তখনই সেই লোকটা ছেলেটাকে ধমকে বলে তুমি কি জানো বালাকে? বালা 22 বছর বয়সে জেলে গিয়েছিল, যাবজ্জীবন জেলে পেয়ে, কারণ সে একজন টেক্সটাইল মালিককে মেরে ফেলেছিল। কারণটা হচ্ছে এই পার্টির বিরুদ্ধে সেই লোকটা কথা বলেছিল, ষড়যন্ত্র করেছিল। বালা এই ক্লাবটার একটা অঙ্গ, বালাকে ছাড়া এই পার্টি অচল, তাই যা সিদ্ধান্ত হবে সেটা বালাই নেবে। কিছুক্ষণ পরেই দেখা যায় সেখানে বালা চলে আসে আর সেখানে বালা একটি কেস মিটমাট করে। এরপরে সেই লোকটা বলে তোমার একজন বন্ধু তোমার সাথে দেখা করতে এসেছে। বালা এটা শোনার পরে চমকে যায় আর হেমন্তকে কলার ধরে বলে তুমি কে আর তুমি আমার বন্ধু হলে কি করে? এখানে কেন এসেছ? এরপরে হেমন্ত বালাকে সবকিছু খুলে বলে আর বালা হেমন্তকে সে আদিবাসী লিডারের বাড়িতে নিয়ে আসে। আর হেমন্ত পার্লিকেও একই কথা বলে যে তার মা 7 হিলস নামের কোন একটা জায়গার নাম শেষবারের মতো উচ্চারণ করেছিল আর বলেছিল সেখানেই সবকিছু শেষ হবে। পার্লিও অবাক হয়ে যায় এই 7 হিলসের ব্যাপারে শোনার পরে, কারণ এই প্রথমবারের মতো এই 7 হিলস কথাটা সে শুনল। এটা কি তার বিন্দুমাত্র ধারণা নেই। এদিকে বালার বন্ধু বালার সাথে দেখা করে আর বলে আমরা হেমন্তের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছি, খোঁজ খবর নিয়েছি, ছেলেটা খুবই ভালো, মানুষের উপকার করে বেড়ায়। তখন বালা বলে ঠিক আছে, পার্লির সাথে ওকে কয়েকদিন থাকতে দাও। এদিকে সেই লিডারের কয়েকজন ছেলেরা দেখতে পায় যে পুলিশের গাড়ি আসছে, এরপরেই তারা কোনো ইশারা করে। অন্যদিকে দেখা যায় পুলিশ সেখানে বাংলোতে চলে আসে আর পুরো বাংলোটা সার্চ করে। আসলে তারা এখানে পার্লিকে নিয়ে যেতে এসেছিল, পার্লিকে পুলিশ প্রোটেকশন দেওয়ার জন্য, কিন্তু তারা কোথাও পার্লিকে খুঁজে পায় না, কারণ পার্লিকে তারা আগে থেকেই লুকিয়ে ফেলেছিল। এরপরেই দেখা যায় পুলিশ আসার আগেই সেই ছেলেগুলো বাড়িতে এসে বলে দিয়েছিল যে পুলিশ আসছে, আর তখনই পার্লি এবং হেমন্তকে চিত্রমালায় পাঠিয়ে দেওয়া হয়। বালা তাদের বলে তোমরা চিত্রমালায় চলে যাও, সেখানে সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর পার্লি তুমি সেখানে যে খুঁজে বের করতে পারবে তোমার মা বাবাকে কেন খুন করা হয়েছে, আমি সবকিছুর ব্যবস্থা করে দিয়েছি। আর সেখানে যাবার আগে সে পার্লিকে একটা মোবাইলও দিয়ে দেয়। বালা হেমন্তকে বলে আমি তোমাকে বিশ্বাস করেই পার্লিকে তোমার সাথে পাঠালাম। হেমন্ত বলে আমার জীবন থাকতে আমি পার্লির কিছু হতে দেব না। এইদিকে সেই লোকটাকেও গাড়ি নিয়ে কোথাও যেতে দেখা যায়। অন্যদিকে পার্লি এবং হেমন্ত তারাও গাড়ি নিয়ে লম্বা পথ পাড়ি দেয়। আর একটা সময় দেখা যায় সেই লোকটা দূরবীন দিয়ে হেমন্ত এবং পার্লির দিকে নজর রাখছিল এবং গাড়ি দিয়ে তাকে ফলো করতে শুরু করে। এদিকে একটা সময় এসে হেমন্ত ভাবতে থাকে সে কোন রোডটা নেবে, গুগলে সার্চ করতে যাবে। এখনই পার্লি বলে বাই চলো। হেমন্ত বলে কিন্তু সেখানে বাই তো মনে হচ্ছে অন্য একটা রোড। পার্লি বলে আমি সেখানেই যাব, ওইখানে আমার একটা কাজ রয়েছে। হেমন্ত বলে কিন্তু আমাদের তো অন্য জায়গায় যাওয়ার কথা। কিন্তু পার্লি বলে এখন আমি তোমাকে বলছি যেদিকে যাওয়ার কথা তুমি সেদিকেই যাও। বাধ্য হয়ে হেমন্ত সেদিকে গাড়ি ঘোরায়। কিছু দূর আসার পরেই দেখা যায় তাদের সামনে একটা গাড়ি চলে আসে। দেখা যায় জন আব্রাহামকে মারার পেছনে যে লোকগুলোর হাত ছিল সেই লোকগুলো এসেছে এখানে, তারা পার্লি আর হেমন্তকে ধরার জন্য। যদিও হেমন্ত তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই লোকগুলো তাদের ধরে ফেলে আর হেমন্তকে মারতে শুরু করে। পার্লিও সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই লোকগুলো তাকেও ধরে ফেলে। পার্লি দৌড়ে পালানোর চেষ্টা করতে যেয়ে আরও একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে
ঠিক তখনই সেখানে সে অপরিচিত লোকটা চলে আসে। আর এই লোকটাই সেই লোকগুলোর সাথে ফাইট করতে থাকে, অর্থাৎ পার্লি এবং হেমন্তকে বাঁচিয়ে নেয়। কিন্তু যখনই সে ফাইট করছিল, পার্লি আর হেমন্ত সেখান থেকে পালিয়ে আসে। তারা দৌড়ে অন্যদিকে আসতে শুরু করে, কারণ তাদের গাড়িটা ঠিকঠাকভাবে কাজ করছিল না। দৌড়াতে দৌড়াতে হেমন্ত পার্লিকে বলে, এই লোকটা কে, আর তোমাকে এই লোকগুলো মারতেই বা কেন আসছে? পার্লি বলে, আমি কিছুই জানি না। তারা দৌড়ে অন্য একটা জায়গায় চলে আসে, কিন্তু তখনই দেখা যায় সেই লোকটা আগেই সেখানে এসে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সেই লোকটা বলে, আপনারা কারা, আর এখানে কেন এসেছেন? এই জায়গাটা সেফ নয়। দেখা যায় লোকটা হেমন্ত এবং পার্লিকে তার বাংলোতে নিয়ে আসে আর বলে, আপনারা এখানে কেন এসেছিলেন? তখন পার্লি মিথ্যে বলে আর বলে, আমরা হানিমুন ট্রিপে এসেছি। কথাটা শুনেই লোকটা তাদের দিকে তাকায়, অর্থাৎ সে বুঝতে পেরেছিল যে পার্লি আর হেমন্ত মিথ্যে বলছে। সে বলে, এই জায়গাটা হানিমুনের জন্য একদমই পারফেক্ট নয়। আশেপাশে অনেক পশু পাখি জীবজন্তু রয়েছে, আর রাতও হয়ে গেছে। তাই আজকের রাতটা আপনারা এখানেই থেকে যান, কালকে সকালে না হয় চলে যাবেন। হেমন্ত তাকে জিজ্ঞেস করে, এই জঙ্গলের ভেতরে আপনি কি করছেন? লোকটা বলে, আমি এখানে বিজনেস করি। লোকটা তাদের বলে, আপনারা অনেক টায়ার্ড, রেস্ট নিন, আমি আপনাদের জন্য খাবার তৈরি করছি। তখনই দেখা যায় হেমন্ত পার্লির কাছে আসে আর জিজ্ঞেস করে, আপনি মিথ্যে কেন বললেন? পার্লি বলে, এই অচেনা লোককে আমরা কেন বলতে যাব আমরা কোথায় যাচ্ছি, যাতে আমাদের কোনো সন্দেহ না করে, এই জন্যই মিথ্যেটা বলেছে। হেমন্ত বলে, আমারও এই লোকটাকে সুবিধার মনে হচ্ছে না। পার্লি বলে, তুমি টেনশন করো না, একটা রাতেরই তো ব্যাপার, আমরা কালকে সকালেই চলে যাব। এদিকে রাত হয়ে যায়। পার্লি হেমন্তকে বলে, বাল আঙ্কেল ফোন করলে ফোনটা রিসিভ করো না, আমি আমার ফোনটা অফ করে ফেলেছি। বাল আঙ্কেল জানতে পারলে প্রবলেম হয়ে যাবে। কিছুক্ষণ পরেই সেখানে লোকটা চলে আসে আর তাদের কিছু শীতের জামা কাপড় দেয়। বলে, খাবার রেডি হয়ে গেছে, চলে আসুন, আর রাতে শীত লাগতে পারে, এগুলো পরে নিতে পারেন। তারা সেখানে একসাথে খাবার খেতে খেতে গল্প করে আর বলে, এখানে আমার ভালোই লাগে একা থাকতে, অনেক জন্তু পশু পাখি রয়েছে, আমি তাদের সাথেই সময় কাটাই। আমি এখন একটু বাইরে যাব, আপনারা নিজেদের মতো খেয়ে ঘুমিয়ে নেবেন। সেই লোকটাকে দেখা যায় একটি গান নিয়ে সে কোথাও যাচ্ছিল। পার্লি তাকে বলে, রাতের বেলা আপনি কোথায় যাচ্ছেন? লোকটা বলে, আমার একটু কাজ আছে, আমি শেষ করেই চলে আসব, আপনারা ঘুমিয়ে পড়ুন। দেখা যায় যাবার সময় পুরো বাংলোর সব কয়টা দরজা তালা বেড়ে যায় সেই লোকটা। এটা দেখে হেমন্ত ভয় পেয়ে যায় আর সে পার্লিকে বলে, লোকটা আমাদের ঘরের ভিতরে তালা মেরে রেখে গেছে, নিশ্চয়ই এই লোকটার অন্য কোনো মতলব রয়েছে, আমাদের উচিত এখান থেকে পালিয়ে যাওয়া। কিন্তু পার্লি তাকে বলে, তুমি লোকটাকে শুধু শুধুই ভুল বুঝছো, চুপচাপ ঘুমিয়ে পড়ো, কালকে সকালে আমরা এখান থেকে চলে যাব। কিছুক্ষণ পরে দেখা যায় হেমন্ত পার্লি দুজনে ঘুমিয়ে গেছে, কিন্তু পার্লি আসলে ঘুমায়নি। সে ঘুম থেকে জেগে ওঠে আর সেখান থেকে লুকিয়ে বের হয়ে পড়ে হেমন্তকে না বলেই। আর এরপরেই সেই লোকটা রুমে চলে আসে। পুরো রুমটা সে সার্চ করার পরে সে একটি ফটো দেখতে পায়, যে ফটোতে তার মায়ের ছবি আর এই লোকটার ছবি একই সাথে ছিল। এটা দেখে সে অবাক হয়ে যায়। পার্লি তখনই গাড়ির শব্দ পায় আর বুঝতে পারে সেই লোকটা ফিরে এসেছে। সে দ্রুত সেই লোকটার ঘর থেকে বের হয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে সেই লোকটা যখনই সেখানে আসে, সে দেখতে পায় তার ঘরের দরজা খোলা। সে বুঝতে পারে নিশ্চয়ই এদের দুজনের মধ্যে কেউ তার ঘরে ঢুকেছিল। তারপরেও সে কিছু বলে না, চুপচাপ তার ঘরে যেয়ে ঘুমিয়ে পড়ে। পার্লি এরপরে আবারও তার রুমে চলে আসে আর আসার পরেই তার ব্যাগ থেকে একটা ছুরি বের করে নেয়। এরপরে আবারও রুম থেকে বের হয়ে সেই লোকটার রুমে চলে আসে আর ছুরিটা নিয়ে ধীরে ধীরে লোকটার কাছে যায় এবং তাকে মারার চেষ্টা করে। কিন্তু লোকটা তখনও ঘুমায়নি। সে পার্লির হাতটা ধরে ফেলে আর জিজ্ঞেস করে, তুমি এটা কি করছো? আমি জানি তুমি এলিজাবেথের মেয়ে, আর তুমি এখানে এত দূরে আমাকেই খুঁজতে এসেছো, কিন্তু কেন? আর তুমি আমাকে মারতেই বা কেন চাও? তখনই পার্লি বলে, তোমার লজ্জা করে না? তুমি জানো না আমি এখানে কেন এসেছি? তুমি কেন আমার বাবাকে খুন করেছ? তুমি আমার বাবাকে খুন করে আমার মাকে বিয়ে করতে চেয়েছিলে, কেন? কিন্তু এরপরে তুমি আমার মাকেও খুন করে ফেললে, তোমার উদ্দেশ্যটা আসলে কি? লোকটা বলে, তোমার মায়ের সাথে আমার কলেজে দেখা হয়েছিল, পরিচয় হয়েছিল, তখন একটা ভালোবাসার ঝোঁক ছিল তোমার মায়ের প্রতি, কিন্তু সেটা শুধুমাত্র সেই সময়ের জন্য, এখন নয়। এরপরে ল্যাপটপে সেই লোকটা তার বাবা অর্থাৎ জন আব্রাহামের সাথে সেই লোকটার ছবি দেখায়, যেখানে সেই লোকটা বলে, আমার নাম দেবান, আর তোমার বাবা আমার কাছে আসতো, তোমার বাবা আমাকে চিনত, আর তোমার মার সাথেও আমার কথা হয়েছে। তোমার বাবা মারা যাবার আগে আমার সাথেই দেখা করতে এসেছিল, কারণ আমি একজন বিজনেস কনসালটেন্ট। জন সেদিন দেবানের সাথে দেখা করেছিল আর তার প্রবলেমের কথা তাকে খুলে বলেছিল যে তার বাবা যখন ছিল কেডি ইন্ডাস্ট্রিটা খুব ভালোভাবেই চলছিল, কিন্তু তার বাবা চলে যাওয়ার পরে যখনই জন সেই কোম্পানির হাত ধরে, সেই কোম্পানিটা আর আগের মতো চলে না। বিভিন্ন প্রবলেম দেখা দিতে শুরু করে কেডি ইন্ডাস্ট্রিতে। একের পর এক শ্রমিকদের স্ট্রাইক, অন্যদিকে শেয়ার হোল্ডারদের অদ্ভুত দাবি দেওয়া, কোনোভাবেই যেন আমি ইন্ডাস্ট্রিটাকে আগের মতো চালাতে পারছি না।
আমি যেহেতু চেয়ারম্যান, তারা সবাই আমার দিকে আঙুল তুলছিল। তারা বলছিল আমি যদি দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে না পারি, আমি যেন শেয়ারটা তাদের কাছে বিক্রি করে দেই আর এই কোম্পানিটা তাদের হাতে তুলে দেই। কারণ কেটি ইন্ডাস্ট্রি দিনের পর দিন লসের মুখ দেখছিল, আর এভাবে ক্ষতি হতে থাকলে আমরা আমাদের শেয়ারের মূল্যও হারিয়ে ফেলব। আমরা অনেক বড় ধরনের লসের মুখে পড়ে যাব। সব কথা শোনার পরে সেখানে জন বলে, ঠিক আছে, আমাকে শুধুমাত্র 1 সপ্তাহ সময় দিন, এর মধ্যেই আমি সব প্রবলেম সলভ করে ফেলব। আর যদি না পারি তাহলে আমি এই চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াবো। আর সবাই এতে রাজি হয়। এরপরে আমাকে অনেকেই সাজেস্ট করেছে তোমার সাথে দেখা করতে, তোমার সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। দেবান বলতে থাকে, জনের সাথে আমি আলোচনা করার পরে এবং সেই কোম্পানির অ্যানালাইসিস করার পরে দেখতে পেলাম সেখানে সবথেকে বড় প্রবলেমটা হচ্ছে শ্রমিকদের স্ট্রাইক আর কিছু শেয়ার হোল্ডারদের শেয়ার, যেটার পরিমাণ ছিল 32%। অন্যদিকে দেবান বলে যে তোমার বাবা জনও জানত যে তোমার মায়ের সাথে আমার একটা কলেজের সম্পর্ক ছিল। দেবান সেদিন জনকে বলেছিল যে 32% শেয়ার হোল্ডার রয়েছে, তাদের সব শেয়ার তুমি কিনে নাও। জন বলে, আমার কাছে এত টাকা হুট করে কোথা থেকে আসবে? দেবান বলে, শ্রমিকদের থেকে নেবে, আর এই শেয়ারগুলো তুমি শ্রমিকদের টাকাই কিনবে, তাদের নামেই কিনবে, যার ফলে তারাও এই কোম্পানির মালিক হয়ে যাবে। এতে করে তারা আর স্ট্রাইক করবে না, বরং নিজের কোম্পানি ভেবে ভালোভাবে কাজ করবে। তাদের যে মিউচুয়াল ফান্ড রয়েছে সেখান থেকেই এই শেয়ারগুলো তুমি কিনে ফেলতে পারবে। আর এতে খুশি হয়ে যায় জন। এরপরে দেবান বলে, তোমার বাবা এখান থেকে খুশিভাবেই গিয়েছিল, কিন্তু এরপরেই হঠাৎ করে তোমার বাবার দুর্ঘটনার কথা শুনতে পাই। আমার খুব খারাপ লেগেছিল। এরপরেই আমি তোমার মা এলিজাবেথের সাথে দেখা করি এবং তাকে বলি জনের অবর্তমানে এখন তাকেই এই কোম্পানির হাল ধরতে হবে। যদিও এলিজাবেথ জানত না এইসবের কিছুই। আমি তাকে বলেছিলাম আমি তার পাশে আছি। অবশেষে এলিজাবেথ রাজি হয় এবং সেই কোম্পানির চেয়ারম্যান হয়ে যায়। আর সেই সব কোম্পানির বিষয়ে কথা বলার জন্য তোমার মায়ের সাথে আমাকে কয়েকবার দেখা করতে হয়েছে। অন্যদিকে পার্লি বুঝতে পারে সে এইভাবেই তার মাকে সন্দেহ করতে শুরু করেছিল, ভেবেছিল তার মা কোনো অ্যাফেয়ারে রয়েছে। অন্যদিকে দেবান বলতে থাকে, জনকে যে দায়িত্ব দিয়েছিলাম সেটা বাস্তবায়ন করে এলিজাবেথ, আর এতেই সেই শেয়ার হোল্ডাররা রেগে তার বাসায় আসে এবং তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। আসলে তারা জানতো এলিজাবেথের সাথে আমার কলেজে একটা সম্পর্ক ছিল, আর তারা সেটা নিয়ে খোঁজা মারতে থাকে আর বিভিন্ন কথা বলতে থাকে উল্টাপাল্টা। আর পার্লি সেদিন সেই কথাগুলোই আড়াল থেকে শুনেছিল, আর সে ভেবেছিল এই দেবান নামের লোকটার সাথেই তার মায়ের অ্যাফেয়ার রয়েছে, আর তারা দুজন বিয়ে করার জন্যই তার বাবা জনকে তারা দুজন প্ল্যান করে মেরে ফেলেছিল। আর এই জন্যই পার্লি তার মাকে সবসময় ফলো করত। অন্যদিকে এলিজাবেথ এই বিষয়টা বুঝতে পারে। সে দেবানের সাথে কথা বলে আর বলে, আমার মেয়ে আমাকে সন্দেহ করছে, সে আমার সাথে এখন কথা বলে না। দেবান বলে, তোমার কিছু বলার দরকার নেই, একটু সময় হোক, তোমার মেয়ে এমনিতেই বুঝতে পারবে। এদিকে দেখা যায় সেই শেয়ার হোল্ডাররা গুন্ডা পাঠিয়েছিল আমাকে মারার জন্য, আর আমি তাদের মেরে তাদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম, যেটা মুভির শুরুর দিকে দেখানো হয়েছিল। এছাড়া তোমার মা সন্দেহ করছিল এই শেয়ার হোল্ডাররাই হয়তো তোমার বাবাকে খুন করে ফেলেছে, কিন্তু আমি জানতাম এটা করে তাদের কোনো লাভ হয়নি, আর আমি এটা তাকে বলেছিলাম। আর আমি তোমার মাকে এটাও কথা দিয়েছিলাম যে তোমার বাবার খুনিকে খুঁজে বের করব এবং তাকে বলবো। কিন্তু তার আগে এলিজাবেথের সাথে এই দুর্ঘটনা ঘটে। দেবান এলিজাবেথকে বলেছিল এখন তোমার কোম্পানির সবকিছু ঠিক আছে, সেটি স্মুথলি চলছে, তাই এখন আমার আর তোমাকে প্রয়োজন নেই, কিন্তু কথা দিচ্ছি কোনো প্রবলেম হলে আমি আবারও তোমার পাশে এসে দাঁড়াবো। সবকিছু শোনার পরে পার্লি বুঝতে পারে সে তাকে ভুল বুঝেছে এবং সে দেবানকে সরি বলে। দেবান বলে, বালার সাথে আমার সবসময় কথা হয়, তোমার ব্যাপারে সবকিছু সে আমাকে জানিয়েছে। যখন শুনলাম তোমার বাড়িতেও তোমাকে নিয়ে যাওয়ার জন্য অ্যাটাক করা হয়েছিল, তখন থেকেই আমি তোমার উপরে নজর রাখছিলাম, তোমাকে খুব কাছ থেকে ফলো করছিলাম। আর এই জন্যই দেবান সেদিন তাকে ফলো করছিল, আর জঙ্গলের ভেতরে যে সে সময় মতো পার্লি এবং হেমন্তকে বাঁচিয়ে নেয়। পার্লি এরপরে দেবানকে বলে, আমি আমার মা বাবার খুনিকে দেখতে চাই। তখনই দেবান বলে, যে লোকগুলো তোমার উপরে হামলা করেছিল তাদের মধ্যে একজনকে আমি বন্দি করে রেখেছি, ওকে দিয়ে এখন আমি কোনো কিছু বলাতে পারিনি, কিন্তু নিশ্চয়ই ও বলবে, আর ও মুখ খুললে আমরা তোমার বাবা মার খুনিকে খুঁজে বের করতে পারবো। তারা তিনজনই সেই লোকটার কাছে আসে। পার্লি সেই লোকটার কলার ধরে জিজ্ঞেস করে, তুমি কে, তুমি কেন ওর বাবা মাকে খুন করলে, আর আমাদের কাছ থেকে তুমি কে চাও? কিন্তু সে কিছুই বলে না। পার্লি চিৎকার করতে থাকে। এজন্য দেবান তাকে যখনই ছাড়াতে যাবে সেই লোকটার গলাতে থাকা একটি রকেট পার্লির হাতে চলে আসে, আর সেটা দেখে তারা অবাক হয়ে যায়, কারণ সেই লকেটের ভেতরে 7 হিলস লেখা ছিল, যেটা এলিজাবেথ মারা যাবার আগে বলেছিল। বালাকেও সেখানে ডাকা হয় আর পুরো বিষয়টা খুলে বলে। এলিজাবেথ মারা যাবার আগেই এই 7 হিলসের কথাই বলেছিল। দেবান বলে, ওই আমাদের একমাত্র প্রমাণ, ওর মুখ থেকেই সবকিছু বের করাতে হবে। ইমান বলে, আমরা পুলিশে খবর দিলে হয় না? বালা বলে, পুলিশকে এখনও জনের খুনিকে খুঁজে বের করতে পেরেছে নাকি এলিজাবেথের খুনিকে?
কাউকে খুঁজে বের করতে পারেনি। আসলে পুলিশও হয়তোবা তাদের সাথে হাত মিলিয়ে রয়েছে, না হলে পুলিশ ঠিকঠাকভাবে ইনভেস্টিগেশন করছে না, তাই পুলিশের উপরে আমরা কোনোভাবেই ভরসা করতে পারবো না। দেবান সেখানে বলে, আর একটা দিন সময় দাও, আমি ওর মুখ থেকে কথা বের করেই ছাড়ব। এদিকে হেমন্তকে দেখা যায় রেগে এসে একটা কুড়াল নিয়ে সেই লোকটার কাছে চলে আসে আর বলে, তুমি আজকে মুখ না খুললে আমি তোমাকে মেরেই ফেলবো, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই জন্য সে লোকটাকে মারার চেষ্টা করে, কুড়াল দিয়ে আঘাত করে, কিন্তু সেই আঘাতে লোকটার হাতের বাঁধন কেটে যায়। এতে সেই লোকটা ছাড়া পেয়ে যায় আর সেখানে তাদের দুইজনের মধ্যে ফাইট হতে থাকে। এরপরে একটা সময় সেই লোকটা যখন বুঝতে পারে সেই হেমন্তকে কোনোভাবেই হারাতে পারবে না, সে সেখান থেকে পালিয়ে চলে আসে। হেমন্ত যদিও তার পিছু করে কিন্তু তাকে ধরতে পারে না। এদিকে দেবানকে দেখা যায় একটি গাড়ির ভেতরে গোপন ক্যামেরা, মাইক্রোফোন এবং আরও কিছু জিনিসপত্র লাগানোর জন্য। আর সেই গাড়ি এবং ড্রাইভারের পোশাক পরেই বালা বের হয়ে পড়ে গাড়িটা নিয়ে। অর্থাৎ সেই লোকটা যেদিক দিয়ে পালাচ্ছিল বালা গাড়ি নিয়ে সেই দিক দিয়ে আসছিল। আসলে এটা তাদের প্ল্যান ছিল যে এই লোকটা কোথায় যায় তারা তার পিছু করবে, যাতে করে তারা তাকে চিনতে পারে, ধরতে পারে। সেই লোকটা বালার গাড়ি থামায় আর বলে, তোমাকে আমি ট্রিপে নিয়ে যাব। প্রথমে বালা একটু অভিনয় করে আর বলে বাড়ি যাচ্ছে, যেতে পারবে না, কিন্তু সেই লোকটা তাকে টাকার লোভ দেখায় আর বালা রাজি হয়ে যায়। লোকটা তার সাথে যেতে শুরু করে। আর অন্যদিকে ক্যামেরা দিয়ে এই সবকিছু দেবান, পার্লি এবং হেমন্ত দেখছিল। কিছুক্ষণ পরেই লোকটা বালার কাছে ফোন চায় আর বলে, তোমার ফোনটা একটু দাও। সেই ফোন নিয়ে সে কাউকে ফোন করতে শুরু করে। ঠিক তখনই দেখা যায় সে অদ্ভুত একটা ভাষায় কারোর সাথে কথা বলছিল, যে ভাষাটা দেবান বা কেউ বুঝতে পারছিল না। দেবান বলতে থাকে, এটা কোন ভাষা? তখনই সেটা সে রেকর্ড করে। এরপরে বিকি নামের একটা লোককে দেবান কল করে আর সেই অডিওটা পাঠায়, বলে এখানে কোন ভাষায় কথা বলা হচ্ছে আর কি বলছে সেটা আমাকে ক্র্যাক করে পাঠাও। এরপরে সেই লোকটা যখনই বালার মোবাইল থেকে তার নাম্বারটা ডিলিট করতে যাবে, ঠিক ওই সময়টাতে সে দেখতে পায় সেখানে পার্লির নাম্বার ডায়ালে ছিল। তখনই সেই লোকটা বুঝতে পেরে যায় গাড়ির ড্রাইভার এবং পার্লি তারা মিলিয়ে এই প্ল্যানটা করেছিল তাকে ধরার জন্য। তখনই সেই লোকটা পার্লির নাম্বারে কল দেয়। পার্লি এটা দেখে অবাক হয়ে যায়। দেবান বলে, কলটা তুমি রিসিভ করো না। আসলে ওরা বুঝতে পেরে গেছে বালা আমাদের লোক, এই জন্য তারা গাড়ি নিয়ে তাড়াতাড়ি বালাকে ধরার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে দেখা যায় সে বিকি কল করে দেবানকে আর বলে সেটা একটা হিব্রু ল্যাঙ্গুয়েজ ছিল আর সেখানে বলা হচ্ছিল যে সে ঠিক আছে, সে ছাড়া পেয়ে গেছে আর সে কোনো কিছু মুখ খোলেনি, এখনই সে চলে আসবে, এতটুকুই। এদিকে দেখা যায় সেই অপরিচিত লোকটা আবারও কাউকে কল করে আর কিছুক্ষণ যাওয়ার পরে বালাকে বলে গাড়ি থামিয়ে দেওয়ার জন্য। আর এরপরেই সে বালার সিমটা নষ্ট করে ফেলে যাতে বালাকে কেউ ট্র্যাক করতে না পারে। এটা দেখে বালা তাকে মারতে শুরু করে। ঠিক তখনই গাড়ি দিয়ে আরও কয়েকজন লোক আসে, তারাও বালাকে মারতে শুরু করে। বালাকে বন্দি করে গাড়িতে ভরে সেখানে নিয়ে যায় আর তাদেরই একজন লোক বালার গাড়িটাকে জঙ্গলের ভেতরে রেখে যায় যাতে কেউ বুঝতে না পারে। এদিকে বালার গাড়িটা ফলো করে দেবান এবং বাকিরাও সেখানে চলে এসেছিল আর সেখানে বালার গাড়ি ছাড়া কাউকেই খুঁজে পায় না তারা। তখনই ভিকি আবারও দেবানকে কল করেছিল। সেই লোকটা দ্বিতীয়বার কল করার পরে কি বলেছিল সেটাই ভিকি বলতে থাকে। সে বলেছিল পার্লির লোকটা আমাদের সাথেই, আমরা ওকে নিয়ে আসছি আর সবশেষে 7 হিলসেই দেখা হবে। দেখা যাচ্ছিল একটা গরু বোঝাই গাড়িতে বালাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্যদিকে সেই রোড দিয়েই দেবান এবং বাকিরা আসছিল গাড়ি নিয়ে। সেই জঙ্গলের ভেতরে থাকা কিছু আদিবাসী লোক সেই ট্রাকটাকে যেতে দেখে, কারণ তারা সেখানে কাঠ কাটার কাজ করছিল। কিছুক্ষণ পরে দেবানও সেখানে চলে আসে আর সেই লোকগুলোকে জিজ্ঞেস করে যে এখান দিয়ে কোনো গাড়ি যেতে দেখেছে কিনা। তারাও বলে দেয় যে গরু বোঝায় একটা ট্রাক এই দিক দিয়ে গেছে। দেবান তাদের জিজ্ঞেস করে সামনে কোনো বাড়ি বা কোনো লোকেশন আছে কিনা। সেই আদিবাসীরা বলে হ্যাঁ, সামনেই একটা ব্রিটিশদের বাংলো রয়েছে আর সেখানে আজকে ফেস্ট। দেবান জিজ্ঞেস করে কিসের ফেস্ট? সেই লোকগুলো বলে জানি না, কিন্তু প্রত্যেক বছর এই সময়টাতে এই বাংলোতে অনেক মানুষ আসে আর সেই ফেস্টে খাওয়ানোর জন্য অনেক পশু নিয়ে আসা হয় এবং জবাই করে তাদের খাওয়ানো হয়। দেবান জিজ্ঞেস করে আপনারা কি কখনো গিয়েছিলেন এটার ভেতরে? সেই লোকগুলো বলে না, আমরা শুধু বাইরে থেকেই দেখেছি আর অনুমান করছি যেখানে কিছু একটা হবে যেটা গোপনীয়, কিন্তু এখানে পুলিশদের কোনো আনাগোনা নেই, পুলিশ এখানে কখনো আসে না। দেবান তাদের বলে আমাদের এই বাংলোটা একটু চিনিয়ে দিন, কিন্তু সেই লোকগুলো দেবানের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে সেখান থেকে চলে যায়। দেবান, পার্লি এবং হেমন্ত তারা নিজেরাই সেখানে চলে যায়, কিন্তু দেবান আগে থেকে ভেতরে ঢোকে না। দেবান তাদের বলে এখনই আমাদের ভেতরে যাওয়া ঠিক হবে না, সবার আগে আমাদের ব্যাকআপ দরকার, তার আগে রাত হওয়া দরকার, আমরা এখানেই অপেক্ষা করব, রাত হওয়ার পরে তারপরে ভেতরে ঢুকবো। এদিকে দেখা যায় সেই বাংলোতে একের পর এক গাড়ি দিয়ে মানুষ আসছিল আর তারা লাইন ধরে ভেতরে যাচ্ছিল। রাত হয়ে যায় আর সেই রাতের বেলাতে
দেবান, পার্লি এবং হেমন্ত তারাও গাড়ি নিয়ে সেই বাংলোতে চলে আসে এবং তারাও লাইনে দাঁড়ায়। কিন্তু দেখা যায় লাইনে দিয়ে যারাই ভেতরে ঢুকছিল তাদের গলায় একটা রকেট আছে কিনা এবং তাদের হাতে একটি ট্যাটু আছে কিনা সেটা পরীক্ষা করে তারপরে তাদের ভেতরে ঢুকছিল। এছাড়া তাদের সবাইকে একই ধরনের পোশাক দেওয়া হচ্ছিল। এটা দেখে দিবান একটু চিন্তায় পড়ে যায়, কারণ তাদের কাছে সেই রকেট বা ট্যাটু কোনোটাই ছিল না। যখনই সেই লোকগুলো কাছাকাছি চলে আসছিল দেবান, পার্লি এবং হেমন্ত, ঠিক ওই সময়টাতে অন্য একজন লোক ওপর থেকে আসে আর সেই হিব্রু ভাষায় তাদেরকে বলতে থাকে যে তাড়াতাড়ি, সময় শেষ, এখনই অনুষ্ঠান শুরু করতে হবে, আর চেক করতে হবে না, সবাইকে উপরে পাঠিয়ে দাও। এতে করে তাদের সবাইকে চেক না করিয়ে শুধুমাত্র পোশাক দিয়ে উপরে পাঠিয়ে দেওয়া হয়। দেখা যায় সবাই সেখানে একই ধরনের পোশাক পরে মোমবাতি হাতে নিয়ে কোনো কিছু জুপছিল। আসলে তারা সেখানে শয়তানের পূজা করছিল। আর সেখানে তাদের একজন লিডার ছিল, যেও একই রকমভাবে শয়তানের পূজা করতে থাকে। আর দেখা যায় এই লিডারটা আর কেউ নয়, পার্লির দাদা। পার্লি যখন তার দাদাকে দেখে সে নিজেও অবাক হয়ে যায় আর সবাইকে বলে, এ আমার দাদা। বাকিরাও অবাক হয়ে যায়। তখনই পার্লির দাদাও তাকে দেখে ফেলে এবং বাকি লোকদের বলে যে আমার নিজের রক্ত আমাকে খুঁজতে এখানে চলে এসেছে, ওকে এখানে নিয়ে আসো। ডেভিড আব্রাহাম বলতে থাকে, আজকের এই দিনটাতে কয়েক বছর আগে আমি আমার সাধনা শুরু করেছিলাম, আর আজকেই আমার রক্ত আমাকে এখানে খুঁজতে এসেছে, আর আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। এরপরে দেখা যায় পার্লিকে তারা সেখান থেকে নিয়ে আসে। অন্যদিকে দেবান এবং হেমন্ত যখন তাদের বাধা দিতে যাবে, আশেপাশে অনেক লোক তাদের ঘিরে ধরে এবং তাদেরকে একটা ঘরে নিয়ে বন্দি করে ফেলে। দেবান আর হেমন্ত দেখতে পায় সেই ঘরে আগে থেকেই বালাকেও বন্দি করে রাখা হয়েছিল। এদিকে ডেভিড পার্লিকে নিয়ে একটা রুমের ভেতরে চলে আসে, যেখানে খাবারের টেবিল ছিল আর সবাই সেই টেবিলটাকে খাবার দিয়ে ভরিয়ে দেয়। সেখানে পার্লি ভয় পেতে থাকে আর তার দাদাকে জিজ্ঞেস করে, দাদা এটাই কি 7 হিলস? মা যেটার কথা বলেছিল? ডেভিড বলে, হ্যাঁ এটাই সেই 7 হিলস, আর আমি এখানকার রাজা, আর এখানে যে রিচুয়াল হচ্ছে সেটা তোমার বাবা মায়ের জন্যই, অর্থাৎ আমার ফ্যামিলির জন্যই। আর আজকে আমি এখানে তোমার বার্থডে পালন করব। সেখানে তারা কেক কাটে, এরপরে তাকে ড্রিঙ্কস করতে দেয়, কিন্তু পার্লি বলে সে ড্রিঙ্কস করবে না। তার দাদা বলে, আমি এটা তোমাকে ভালোবেসে দিয়েছি, বারণ করতে নেই। পার্লি ড্রিঙ্কস করে আর তখনই সেখানেই সে অজ্ঞান হয়ে যায়। এরপরেই ডেভিড দেবান এবং বাকিদের সাথে দেখা করতে আসে এবং সেখানে তারা জিজ্ঞেস করে পার্লি কোথায়। ডেভিড বলে, ও নিরাপদে রয়েছে, ও আমার বংশধর, ওকে আমি নিরাপদেই রাখবো। তখনই দেবান বলে, আমি শুনেছিলাম কয়েক বছর আগে যে আপনি ধর্মীয় পথ বেছে নিয়েছেন। ডেভিড বলে, আমি বোকা নই, বোকার মতো ধর্মীয় পথ বেছে নেব, কিছুদিন পরে মারা যাব আর আমার সব সম্পত্তি এখানে ফেলে রেখে যাব। আমি কখনোই এমন বোকা নই। আমি 14 বছর আগে একটি মেসেজ পেয়েছিলাম আর সেই মেসেজ অনুযায়ী আমি কাজ করছি, যেখানে আজকেই আমি এই পৃথিবীর রাজা হয়ে যাব। আব্রাহাম ফ্যামিলি এই পৃথিবীকে শাসন করবে, আমি অমর হয়ে যাব। তখন বালা বলে, আপনি কি পাগল? ডেভিড বলে, আগের 2 জন মানুষও আমাকে একই কোশ্চেন করেছিল আর তারাও তাদের ফল ভোগ করেছে। তখনই মুভির শুরুর সেই দৃশ্যটা দেখানো হয়, যেখানে সেই লোকটা জনের কাছে এসেছিল এবং তাকে ফোন দিয়েছিল। সেই ফোনটা করেছিল জনের বাবা ডেভিড এবং তাকে 7 হিলসে এসে দেখা করতে বলেছিল। জন প্রথমে তার বাবার কল পেয়ে খুশি হয়ে গিয়েছিল, কিন্তু জন এখানে যখন আসে আর তার বাবার সাথে কথা বলে, সে রেগে যায় আর বলে, তুমি কি পাগল? তুমি এমনটা কিভাবে করলে? আমি আর তোমার পাগলামি সহ্য করব না, অনেক হয়েছে। আমি ভেবেছিলাম তুমি ধর্মীয় পথে আছো, তুমি যে এইসব কিছু করে বেড়াচ্ছ এটা আমি একবারও ভাবতে পারিনি। আমাদের মান সম্মান কোথায় যেয়ে ঠেকবে তুমি বুঝতে পারছো? কেউ যদি এটা জেনে ফেলে আমি তোমাকে এখনই হসপিটালে নিয়ে যাব। এটা বলে সে তার বাবুকে ডাকতে থাকে। ডেভিড রেগে যায় আর বলে, আমি পাগল নই, আমি যেটা করছি জেনে বুঝে সবার ভালোর জন্যই করছি, আমাদের পরিবারের ভালোর জন্যই করছি। তখনই জন সেখান থেকে রেগে চলে আসে আর আসার আগে বলে, আমি পুলিশকে সবকিছু বলে দেব, এখানে যে এই সবকিছু হচ্ছে সেটা সবকিছু বলে দেব। তখনই ডেভিড সবাইকে ইশারা দেয় আর সেই লোকগুলো জনের পিছু করে সেই ব্রিজে। আসলে জন তার বিজনেস প্রবলেমের জন্য প্রথমে দেবানের সাথে দেখা করতে গিয়েছিল আর সেখান থেকে আসার পথেই সেই লোকটার কল পেয়ে, অর্থাৎ তার বাবার কল পেয়ে সেই 7 হিলসে গিয়েছিল আর আসার সময় সেই লোকগুলো তার উপরে আক্রমণ করে। আসলে জন যখন পানিতে ঝাঁপ দিয়েছিল সেই লোকগুলো পানিতে ঝাঁপ দিয়ে জনকে উদ্ধার করে, এরপরে এই 7 হিলসে নিয়ে আসে। আসলে ডেভিড জনকে সময় দিয়েছিল যাতে জন ডেভিডের কথা মেনে নেয়, কিন্তু একদিন পরেও যখন জন তার কথা মেনে নেয়নি তখন ডেভিড তার লোকদেরই বলে নিজের ছেলেকে মেরে ফেলে পানিতে ফেলে দেওয়ার জন্য, আর তারা সেটাই করে। আর পুলিশ এটা নিয়ে ইনভেস্টিগেশন করছিল। এলিজাবেথও এই 7 হিলসের কথা জানত, কিন্তু এখানে যে শয়তানের পূজা হয় সেটা সে জানত না।
জন মারা যাবার পরে এলিজাবেথও ডেভিডের সাথে দেখা করতে এসেছিল। ডেভিডও তাকে একই কথা বলে, কিন্তু এলিজাবেথ রেগে যায় এবং তাকে পাগল বলে এখান থেকে চলে যায় আর পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়ায়। ঠিক একই রকমভাবে ডেভিড এলিজাবেথকেও মেরে ফেলে। এদিকে পার্লিকে দেখা যায় অনেকটাই মাতাল ছিল, আর ওই অবস্থাতেই তাকে প্রিন্সেসের মতো করে সাজানো হয়। ডেভিড বলতে থাকে, এটা আমার রাজ্য, এখানে আমি যা বলবো শুধুমাত্র সেটাই হবে, অন্য কারো কথা গ্রহণ করা হবে না। আর মাত্র কিছুক্ষণ পরেই রিচুয়ালের মাধ্যমে আমি পার্লিকে বলি দেব। এরপরে মাত্র 3 দিন পরেই পার্লি আবারও জীবিত হয়ে যাবে, আর ওই 3 দিন পরেই ও শয়তানের মেয়ে হিসেবে জন্মগ্রহণ করবে। এরপরেই ও পুরো পৃথিবীকে শাসন করবে, আর আমি হয়ে যাব পুরো পৃথিবীর রাজা। ডেভিড বলে, সময় হয়ে গেছে, এখনই আমার এই হাত দিয়ে আমি পার্লিকে স্যাক্রিফাইস করব আমার গডের জন্য, আর এরপরেই আমরা সবাই অমর হয়ে যাব, আব্রাহাম ফ্যামিলি অমর হয়ে যাবে। এটা বলে সে সেখান থেকে চলে আসে। অন্যদিকে দেবান, বালা এবং হেমন্ত সেই লোকগুলোর সাথে ফাইট করতে শুরু করে। এদিকে ডেভিড চাকু নিয়ে চলে আসে সেই মূর্তির সামনে, আর যেখানে শুয়ে রাখা হয়েছিল পার্লিকে। ডেভিড যখনই পার্লির হাত কেটেটাকে স্যাক্রিফাইস করতে যাবে, ঠিক ওই সময়টাতে দেবান সেখানে চলে আসে। তারা সেই লোকগুলোকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয় এবং ডেভিডকেও মারতে থাকে। পার্লিকে তারা বাঁচিয়ে নেয়। অন্যদিকে বালার বন্ধু সেখানে পুলিশ নিয়ে চলে আসে, আর পুলিশ সবাইকে অ্যারেস্ট করে। মিডিয়ার লোক সেখানে চলে আসে আর ব্রেকিং নিউজ করতে থাকে যে পার্লির দাদাই অর্থাৎ ডেভিড আব্রাহামই তার ছেলে এবং তার ছেলের বউকে খুন করেছিল শয়তানের পূজার জন্য, আর সে তার নাতিকেও বলি দিতে চেয়েছিল এই শয়তানের পুজো দেওয়ার জন্য। এরপরে পার্লিকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ডেভিডকে অ্যারেস্ট করা হয়, কিন্তু তারপরেও তার ভেতরে কোনো অনুশোচনা ছিল না। সে মনে মনে কিছু একটা জপতে থাকে পুলিশের গাড়িতে বসেই। অন্যদিকে দেবান সে মিডিয়ার লোকদের বলতে শুরু করে, এই ধরনের ঘটনা আজকেই প্রথম নয়, এর আগেও কয়েক জায়গায় এরকম ঘটনা ঘটেছে। আমরা ভাবি এসব কিছু হয়তো মূর্খ লোকেরা বিশ্বাস করবে, কিন্তু এই কাজগুলো যারা করছে তারা কিন্তু সবাই শিক্ষিত। তারা জেনে বুঝে অন্ধভাবে এগুলোকে বিশ্বাস করে, কিন্তু কি করে করে সেটা আমি জানি না। দেবান বলে, কিছুদিন আগেই একটি ছেলে তার বাবা মাকে খুন করে। পুলিশ যখন তার স্টেটমেন্ট নেয়, সে বলে সে তার বাবা মাকে শয়তানের সামনে স্যাক্রিফাইস করেছে। অন্যদিকে এক শিক্ষিত বাবা মা তাদের মেয়েকে শয়তানের বলি দেওয়ার নাম করে তাকে মেরে ফেলে, আর 3 দিন ধরে অপেক্ষা করতে থাকে এই বিশ্বাসে যে 3 দিন পরে তাদের মৃত মেয়ে আবারও জীবিত হবে শয়তানের আশীর্বাদে। এগুলো আসলে বোকামি ছাড়া কিছুই নয়, আর এই কাজগুলো শিক্ষিত এবং ধনী লোকেরাই করছে। তারা আসলে বাস্তবতা থেকে অন্ধকারে ডুবে যাচ্ছে, কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছে, আর এই সবকিছুই তারা করছে শুধুমাত্র সফলতার জন্য। তারা সফল হওয়ার জন্য এই শর্টকাট রাস্তা বেছে নেয়। তারা ভাবে হয়তো শয়তানের পুজো করলে শয়তানি তাদের ধনী হতে, সফল হতে সাহায্য করবে, কিন্তু এটা বোকামি। সফল হওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই। সফল হতে গেলে আমাদের পরিশ্রম করতে হবে, আর এই বিষয়টা আমাদের সবাইকে বুঝতে হবে, বিশেষ করে ইয়াং জেনারেশনকে। তারা যদি এটার ফাঁদে একবার পড়ে যায় তাহলে তাদের পুরো জীবন ধ্বংস হয়ে যাবে। শুধু তাদেরই নয়, তাদের পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি ইয়াং জেনারেশনকে বলবো এই বিষয়টাতে সচেতন থাকার জন্য এবং সবাইকে সচেতন করার জন্য। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মূলত এই মেসেজটা দেওয়ার জন্যই এই মুভিটা তৈরি করা হয়েছিল। দেবার শেষে যে কয়েকটা ঘটনা পড়ল সেগুলো সত্যিই ঘটেছিল। মানুষ বিভিন্নভাবে শয়তানের পুজোতে আকৃষ্ট হচ্ছে, আর সেই পুজো করতে গিয়ে তারা বিভিন্ন অঘটন ঘটিয়ে ফেলছে। নিজেদের আপন স্বজনকেও বলি দিতে পিছুপা হয় না। শয়তানের পূজা এতটাই ভয়ঙ্করভাবে মানুষের উপর প্রভাব ফেলে, তাই আমাদের উচিত এগুলো থেকে সাবধান থাকা, নিরাপদ থাকা, দূরত্ব বজায় রাখা। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর আপনাদের আশেপাশে কি এমন কোনো ঘটনা ঘটেছে কিনা সেটাও কমেন্টে লিখে জানাতে পারেন আমাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।